সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ বিশেষ আয়োজন খেলার তর অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টারদের একজন। তিনি আর কেউ নন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। রফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। সালাম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, যেটা বললাম, বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার, আপনি ক্রিকেট ছেড়েছেন অনেক দিন হয়ে গেছে, এখনও আপনার ওই তারকা খ্যাতিটা কিন্তু রয়ে গেছে। আমরা দেখি যেখানে আপনি যান, মাঠে বা অন্য সব জায়গায় আমরা দেখেছি যে দর্শকরা এখনও আপনাকে চিনে যান এবং আপনার সঙ্গে ছবি তুলতে চায় এবং আপনার সঙ্গে কথা বলতে চায়। এতদিন ক্রিকেট ছাড়ার পরও দর্শকদের এই ভালোবাসাটা এখনো পেয়ে যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, দেখেন এটা উপরে আল্লাহর দান একটা। আর সবচেয়ে বড় যে দেশে ক্রিকেটের জন্য কিছু করেছি, আজকে জনগণ আমাকে চিনে। তা আজকে দেখেন আমাদের পরে কিন্তু অনেক প্লেয়ার আসতে যাচ্ছে, কে কাকে চিনে। তা আলহামদুলিল্লাহ, যদি এখনও রাস্তায় নামি বা খেলা দেখতে যাই, অনেক মানুষ চিনে, দেখলে একটা সালাম দেয়। তো এটা কিন্তু সত্যি কথা কি টাকা পয়সাতে হয় না, এটা আল্লাহ তাআলার একটা দান জিনিস। তা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এরকম একটা পর্যায়ে নিয়ে গেছে। রফিক ভাই, আপনি যেহেতু ঈদের আয়োজন, ঈদ নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতেই ঈদের দিনটা আপনার কেমন যায় বা কি করেন, দিনের শুরুতে কি হয়, আশেপাশে সবাই তো আপনার পরিচিত। ঈদের দিনটাই হলো কি রাত্রিতে প্ল্যানিং করি যে কোন পাঞ্জাবিটা পরবো, কারণ ছেলেরা নিয়ে আসে, আমার শ্বশুরবাড়িতে আসে, আমার দুই মেয়ের শ্বশুরবাড়িতে এখনো পাঞ্জাবি আছে মাশাআল্লাহ আসে। আমাদের কেন যে আমাদের ঢাকার এটা দিবেই, ওই যে জামে যে একটা শব্দ এটা আছে, যে জামাইয়ের কাপড় দিতে, জামাই আদর, হ্যাঁ এটা থাকবে। নামাজ পড়ে এসে সবাই, আমার আত্মীয় স্বজন যারা আছে সবার বাসায় আমি দেখা করতে যাই, তারা দেখা যায় অনেক আদর করে, ভালো করে, যে স্বামী খাও এটা কর। তা আমি মনে করি যে এই মিলন মেলা, এই মহব্বতটা কিন্তু এই রোজার মাসটায় আসে এবং এই ঈদের সময়টায় আসে। তো এটা কিন্তু সত্যি কথা কি মানুষের ভিতরে এই জিনিসটা সবাই থাকা উচিত, যে সবার সাথে মিলে থাকা। রফিক ভাই, আমরা তো জানি ঈদের দিন নিশ্চয়ই সবাই চায় যে একটু পছন্দের খাবার রান্না করে খেতে। ভাবি আপনার জন্য ঈদের দিন স্পেশাল কি রান্না করেন? না, আমাদের পুরো ফ্যামিলি, আমাদের যে গোষ্ঠী আছে সবাই আমরা এই প্রথম তো স্বামী খাবো, তারপরে খিচুড়ি আর গরুর মাংস, এটা বোনা, এটা হবেই। এটা আমাদের প্রত্যেক ফ্যামিলির যত আছে আমাদের গোষ্ঠীর ভিতরে, কেন যে সবার বাসায় এটা এই একই আইটেম থাকবে। এই পোলাওটা আমরা খুব কম পছন্দ করি, বাট এই খিচুড়িটা লাগবে। খিচুড়িটাই ওই টাইমের আপনার এই পোলাওর মতো শুকনা পাক করবে, বাট আমাদের এই আইটেমটা থাকবে। তা আমাদের পুরনটা অনেক দেখবেন এই খাবারটা বেশি পছন্দ। যখন আমরা ছোট থাকি তখন ঈদের আনন্দ একরকম থাকে, নিজে নতুন জামা পাবো, সালামি নিব। যখন আমরা বয়স বাড়তে থাকে তখন সেই আনন্দটা একটু পরিবর্তন হয়। যেমন আপনার নাতি আছে, আপনার ছেলেরা আছে, আপনার মধ্যে তো নিশ্চয়ই পরিবর্তনটা হয়েছে। আগে একরকম ছিল, এখন দেখেন অন্য জায়গায় কি জানি না, বাট আমরা পুরান টাউনের লোকগুনা এখন আমি মনে করি, আমি জন্মের পরতে যেভাবে দেখছি ঈদটা আসলে সেইভাবে হয়। ওই আপনার যে কাপড় চোপড়, যে আত্মীয়স্বজন দেওয়া দেবে, আমারটা যে সেমই থাকে। প্রায় 20 বছরেরও বেশি সময় আপনার লম্বা ক্যারিয়ার ছিল, নিশ্চয়ই অনেক ঈদ আপনি এরকম পরিবার ছাড়া করেছেন, নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে এরকম। হ্যাঁ, অনেক জায়গায় হয়েছে। যেমন আপনারা বলেন 2003-এ, তখন তো আমরা কিন্তু সাউথ আফ্রিকা ছিলাম ওয়ার্ল্ড কাপ। তখন আমাদের ওয়ার্ল্ড কাপের আগে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল নামিবিয়ার সাথে, তো ওখানে কিন্তু আমরা ঈদ করেছি, কোরবানি ঈদ ছিল। তো এরকম অনেক জায়গায় হয়েছে, লন্ডনও ছিল বোধহয় একবার। বাট একটু খারাপ লাগে যে ফ্যামিলির কাছে নাই, এইটাই। এছাড়া আমার দেশ আমাকে পাঠিয়েছে এখানে দেশের পতাকা তুলে ধরার জন্য। পুরো মাইন্ডটা কিন্তু আমাদের স্পোর্টসের ভিতরে থাকবে। ওপেনিংয়ে আপনার ক্যারিয়ার শুরু হয়েছিল, শুরুর দিকে ওপেনিং করতেন বেশ কিছু ম্যাচ, ইন্টারন্যাশনাল এবং আইসিসি ট্রফির ফাইনালও আপনি ওপেনিং করেছিলেন। ওপেনিংয়ের এই প্ল্যানটা কাটছিল, পরবর্তীতে এটা কেন আর কন্টিনিউ করলেন না? এটা যখন আমরা আইসিসির জন্য আমরা ট্রেনিং করি বিকেএসপিতে, তো গর্ডন গিলসি বলছে আমারে যে তুমি তো ব্যাটিং পাও না, 8-9 ব্যাটিং করো, যে আমাদের যেসব ব্যাটসম্যান আছে এরা তো লং সময় ব্যাটিং করে, তো তুমি কালকে আসো, আমি আগে তোমাকে নিয়ে যাব। তো তখন আমরা 1 নম্বর মাঠ ছিল, তখন কিন্তু 2 নম্বর মাঠ ছিল, পিছনে মাঠ ছিল না, তখন ওইটা পুরো জঙ্গল। তো গর্ডন আমাকে ব্যাটিং দিত, নতুন বল দিত, আর বাচ্চাদের প্রত্যেক বলেই মারতাম ওই সোজাসুজি, ওই হ্যাঁ, ওই যে ওই সাইডে এখন স্কুলগুলো আছে, ওই স্কুলে চালে যা পড়তো। তো ওখান থেকে কিন্তু আমার আরম্ভ হওয়া। আইসিসি যে আমরা কাটালো হলো, তাই তখন গর্ডন গিলস বললো যে প্র্যাকটিসে যেটা করছো এটা করলে জিততে পারি, তুমি যদি ভালো খেলো। আইসিসি ট্রফির ফাইনালে, হ্যাঁ, প্যাড পরে নকিং করে, তখন তো আমার পা ভাঙা, তাই খোঁড়া করে তোর করে না, 1 রান কম নেবি, দাঁড়া মারবি খালি। আমি ঠিক আছে, এখন এই যে আরম্ভ করলাম। তারপর তো আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়নও আসলাম। ইন্ডিয়া আমাদের একটা অফার দিল যে কেনিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া
Try nation, হ্যাঁ। ওয়ানডে টুর্নামেন্ট। তো ওখানে আমার ওপেন দিল, যেটা বাংলাদেশ প্রথম ওডিআই জিতলো। তো ওখান থেকে জীবন আরম্ভ হলো, ওটা আমি 77 করলাম। তো এই আরম্ভ হলো, তারপরে কেন জানি ওরা আবার আর ওই জায়গাটা দিল না। দর্শক, আপনাদেরকে জানাতে চাই, আমরা জানি যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সাবেক অধিনায়ক, তিনি তার 2 পায়ে 6টি অস্ত্রোপচার হয়েছে, তারপরও লম্বা একটা ক্যারিয়ার কিন্তু তার ছিল, দীর্ঘদিন মাঠে খেলেছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলেছেন। মোহাম্মদ রফিক, তার কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল, এরপর কিভাবে আপনি খেলাটা কন্টিনিউ করলেন? দেখেন, ওটা আমরা বিকেএসপি তো বেশি ট্রেনিং করতাম, কারণ আর তো জায়গা ছিল না। তা আমাদের সকালে এলো রানিং ছিল, বিকালে আপনার ব্যাটিং বলিং ছিল। তো যদি বৃষ্টি হয় আমরা ইনডোরে করতাম। তো ওই ট্রেনিং করে আসার পরে গর্ডেন মিঞ্জ, আমি, আকরাম, বুলবুল বসছি। তো মনিভাই কী করছে, ওই গাড়িতে ঢুকছে, কই এসি ঠান্ডা করি, শরীরটা ঠান্ডা করে এসি ছেড়ে। তো সে গাড়ি স্টার্ট দাও না, গাড়ির ব্যাগ হয়ে গেছে। ওই তখন আমি গাড়ির তলে পড়েছি, তখন সিঁড়ির উপর দিয়ে আবার এগুলো উপরে নিয়ে গেছে, তখন যা ব্রেক হয়েছে। তখন আমার পা নিচে ওই চাপে আমার পা ভেঙে গেছিল। মানে খুব অল্প সময়ের মধ্যে তো আবার আপনার আইসিসি ট্রফি খেলতে গেলেন, মানে রিকভার করলেন কিভাবে? বা আমি বাসায় তো আমার তো ব্যান্ডেজ করা। তো ওই গর্ডন গিয়ে আসলো বাসায় লিপুবাই নিয়ে। তো ওখানে বললো দেখো রফিক, হয়ে গেছে, এখন তোমার আরও সময় লাগবে, বাট তুমি টিমের সাথে, আমি চাই টিমের সাথে আসো, তুমি ওখানে থাকো, তারপর আমরা দেখব। তুমি যদি মনে করো যে পারবা, আর না পারলে তুমি অসুবিধা নেই। এই পা ভাঙালে ব্যান্ডেজ খুলালাম, ব্যান্ডেজ খুলে আবার পাতলা ব্যান্ডেজ করে দিল, এই মালয়েশিয়া গেলাম। তো তার মানে আপনি পুরো আইসিসি ট্রফিটা খেলেছিলেন ভাঙা পা নিয়ে, মানে পা পুরোপুরি রিকভার হয়নি? তখন তো আমার হয়তো 15 দিন বা 20 দিনও হয়নি। জোয়াদ ভাই না কি ছিল, একটা ফিজিও আবহানিতে থাকতো, ওই লোকটা খুব ভালো কাজ করেছে। ওই লোকে এরকমভাবে প্লাস্টার করে দিত, জুতা কেটে পা ঢুকে, মানে বলছে যে তুমি গালিতে ক্যাচিং পজিশন দেওয়া থাকবা, কোনো দৌড়াদৌড়ি করবা না। হ্যাঁ, তো এইভাবে আইসিসিটা খেলেছি। আজকে যদি গর্ডন গিয়ে আমার বাসায় না আসতো, আমাকে না নিয়ে গেতো, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আইসিসি বাংলাদেশ ওই সময় চ্যাম্পিয়ন হতে পারতো না। সবাই আপনাকে জানা বাঁহাতি স্পিনার হিসেবে অনেক রেকর্ড করেছেন, কিন্তু আপনার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কিন্তু একজন পেস বোলার হিসেবে। দেখেন, এটা তো অনেক পিছনের ব্যাপার। আমি যখন বাংলাদেশে ক্রিকেটে আরম্ভ করি, ফাস্ট বলার ছিলাম। আর তখন তো দেখেনি, মাশাল্লাহ অনেক জোরে বল করতাম, মানে চিন্তার বাইরে। আর তখন তো টার্ফ ছিল না, ম্যাট ছিল। যেমন টার্ফটা ছিল যে আপনার ধানমন্দির মাঠটা টার্ফ ছিল, আর বঙ্গবন্ধু স্টেডিয়ামটা টার্ফ ছিল। আর যত মাঠ ছিল আপনার ম্যাটে খেলা হতো। তখন আমরা যখন থার্ড ডিভিশনে খেলতাম, তখন ম্যাটে খেলা ছিল। এটে আমাদের ঢাকা লিগ খেলা আরম্ভ হলো, বাংলাদেশ বিমান। তো বিমান ওদের সাথে খেলতেছি, তো দেখা যায় ফাস্ট বল করি, ওই করলাম, ফাস্ট বলে প্রথম খেললাম। পরে সুপার লিগটা এরকম আসছে যে আমরা যদি হেরে যাই রেলিকশন খেলবো, আর জিতলে আপনার সুপার লিগ খেলবো। তো তখন কী করলো, ওয়াসিম হায়দার নিয়ে আসলো। তখন ওয়াসিম হায়দার কিন্তু আপনি পাকিস্তানের বিশ্বকাপের প্লেয়ার। আর পরের দিনকে খেলা ব্রাদার্সের সাথে। তা আমরা প্র্যাকটিস করতে নিয়ে গেছে আপনার ধানমন্দির মাঠে, ওই মাঠে খেলা হবে, ওখানে আমরা প্র্যাকটিসে। তো ওয়াসিম হায়দারের নকিং করবো, দুইজনের পার্টনার। তো ওই স্পিন বল করতে বলতেছে, যে এখানে জোরে বলতো না ঘাসের ভিতরে, তুমি স্পিন করো। তো আমি স্পিনের মতন করতেছি। তো করতে করতে প্র্যাকটিস শেষ হলো। তাই তখন শানু ভাই ক্যাপ্টেন। তখন তো 40 ওভার খেলা হতো। তো ওখান থেকে 40 ওভারে তো প্রথম 3-4 ওভার ফাস্ট বল করলাম সুপার লিগে প্রথম ম্যাচে। পরে করলে বসলাম, পরে দেখলাম চেঞ্জে নিয়ে আসছে। তো শানু ভাইয়ের সাথে ওয়াসিম হায়দার কথা বলতেছে, এটা না। তো আমাকে ডাক দেয় রফিক। তখন তো আমি মিড অফ দুইটা মিড অফে দৌড়া স্ক্রিনে বল করতাম, ফিল্ডিং করতাম ক্যাচিংয়ের লেগা। বলছে তুমি কালকে যেভাবে বল করছো না, এইভাবে আজকে বল করো। হ্যাঁ, তা আমি কী কর, আমি পারুম না, এমনি কেমনি কর না, শানু ভাইকে তুই কর না, আমরা আছি না, অসুবিধা নেই। আমি দূর শানু ভাই। তো বল করলাম, দেখা যায় 4 ওভারে 3 উইকেট পেয়ে গেলাম। সুপার লিগ আরম্ভ হলো, মানে কেরিয়ার আমার প্রথম স্পিন আরম্ভ হলো। ব্রাদার্স 3 উইকেট পেলাম। সুপার লিগটা শেষ হলো। এর পরের বছর বিমান অফিসে ডাকলো, গেলাম। তোমাকে চাকরি দিব, আর তুমি খেলবা, আর বছরে এত টিকিট পাবা। তা আমি বলছি যে না, আমি চাকরি করব না, আমার চাকরি মুকরি ভালো লাগে না, আমার খেলা দেন। তো দেখলাম আমাকে 2টা চেক দিল, 50,000। তো এই টাকাটা নিয়ে যাও, নিয়ে তুমি ব্যাংকে জমা দেবো। তা আমি কি কিনা, তোমার এই বছর 4 লাখ টাকা কন্ট্রাক্ট। 20,000 থেকে 4 লাখ? হ্যাঁ, গত বছর 4 লাখ টাকা, 4 লাখ টাকা তোমার কন্ট্রাক্ট, কারণ তুমি হায়েস্ট পেমেন্ট প্লেয়ার। আর তোমারে দিলাম, কেউ বলবো না। আর তোমারে লন্ডন টিকিট দিব 2টা। তো তারপর মানে নিজে একটু চিন্তা করলাম যে
পেস বল স্পিন করতেছি, খেলাইবো কি না, এটা ওইটা না, মানে খুব কনফিউজ ছিলাম। তারপর প্র্যাকটিসে মাশাআল্লাহ রেগুলার করতাম। আর আমি তো এমনি প্র্যাকটিসে বল করলে না, মানে যে পর্যন্ত আমার মন না হয় এই পর্যন্ত আমি বল করতে থাকি। এখনও আমি বল করলে নর্মাল 1 ঘন্টা আমি করি। আপনি মাত্র বললেন যে আপনি এখনো 1 ঘন্টা বোলিং করতে পারেন, মানে এটার রহস্যটা কি? আমরা শুনেছি আপনি ছোটবেলায় দিনে কয়েকবারই যে আপনার বাসার পাশে বুড়িগঙ্গায় আপনি সাঁতরে পার হতেন, ওপার যেতেন, এপার যেতেন, বেশ কয়েকবার। এটাই কি আপনার এই ফিটনেস, এই বয়সে আর দেখেন অন্যতম কারণ? এটা তো স্পোর্টসে যতই যায় দেখেন, আপনি আজকে একটা জিনিস বলি, এই যে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারগুলো দেখেন, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার এত টাকরা কেন? ওরা খোদা 30টা দিন আপনি সাগরে গোসল করে, ঘন্টার পর ঘন্টা থাকে, এতে বড় কিন্তু আর কোনো ট্রেনিং নাই। সাকিব আল হাসান বাংলাদেশের বলা হয় যে সর্বকালের সেরা ক্রিকেটার। শুরুর দিকে আপনারা এক দলে খেলেছেন, ক্লাবে খেলেছেন, জাতীয় দলে খেলেছেন। শুরুর সাকিব কেমন ছিল? দেখেন সাকিব একটা ক্যালেন্ডার, শুধু বাংলাদেশে না, আমি মনে করি সারা বিশ্ব ক্রিকেটের ক্যালেন্ডার। আজকে সাকিব দেখেন ওর নিজের অর্জন কিন্তু নিজে করেছে, এটা কেউ কিন্তু দিতে পারবে না। কারণ আমার খেলাটা যদি আপনি দিতে পারতেন তো অবশ্যই তো বাংলাদেশের প্লেয়ারের অভাব হতো না। তা আপনি শিক্ষা নিতে হবে। তো সাকিব যে শিক্ষাটা নিয়েছে, ওর মেন্টালি অনেক স্ট্রং। ওই যেসব ডিসিশন নেয়, মানে ম্যাজিকের মতন ডিসিশন নেয়, যেটা বাংলাদেশে অনেক প্লেয়ার পারে না বা অনেক ক্যাপ্টেন পারে না। প্রথম যখন আসে বিকালবেলা আমার ফারুক ভাই ফোন দিল যে রফিক কই তুই, আমি খুব বাসায়, কয় তোরা কালকে একটা দিচ্ছি, তোরা একটা সারপ্রাইজ দিচ্ছি, তুই আমি আসতেছি, তুই কটার সময় যাবি? তা আমি তো দেখা যাচ্ছে 9টা প্র্যাকটিস 1 ঘন্টা আমি আগে যাই। আমি সবসময় স্পোর্ট, কারণ আমার কাজ ওটা। আমি আগে গেলাম, দেখি ছোট্ট একটা ছেলে এরকম হ্যাংলা একটা ছোট্ট ব্যাগ নিয়ে ওই কাঁঠাল গাছের কোনটায় খাড়া রয়েছে, ওই আমার আগে চলে গেছে মিরপুর স্টেডিয়ামে। তা আমি বুঝি না যে এই সাকিব। এই তখন সিলেক্টর আসলো, আইসা বললো যে এই সাকিব এই বিকেএসপি থাকে, ছেলেটারে দেখ। তা ঠিক আছে, আমি বলছি তুমি তো বলবা। তা আমি বললাম ওই ফারুক ভাই, আমাকে এ তো অনেকদিন ধরে দাঁড়িয়েছে, আমি যখন মাঠে আসি ওই আমার আগে এসে দাঁড়া রয়েছে। তো ওই ওকে পরে আমি জিজ্ঞাসা, তুমি কোন সময় আসলা? স্যার আমি বিকেএসপিতে 6টার সময় বাসে উঠছি। 3টা নেট, তো সাকিব রাজ্জাকরে করলাম, রাজ্জাক তুই এখন করিস না, ওরে নিয়ে আমি বল করি দেখি। তুই বল করে তুই না ওই রান আপটা সোজা পেস বলারের মতন আসে, তো ওই পেস বলার মতন ফলো থ্রো, এটাতে আমি দেখলাম কিছুক্ষণ দেখে পরে আমি বললাম যে এই ক্যামেরাম্যানের ডাকেন, ডাকলে একটু দেখি আতারিল্লা কথা হলো। আমাকে ক্যামেরাম্যান ডাকলে ওরা এইটা আর একটু বোঝা যেত ভালো না। সময় 2টা ক্যামেরা ফিট করলো, তো দেখলাম যে মোটামুটি ঠিক আছে, কিন্তু আর ওই যে অ্যাকশনটা ওই যে সোজাই আসে যায়, যখন বল ছাড়া দেয় না বডি সোজা আসে যায়, এখনও দেখেন না। তো বললাম যে এটা, আমি বললাম যে এটা সমস্যা হবে না, যখন খেলতে থাকবে খেলুক। তো এই রেগুলার প্র্যাকটিসে এই মনে করে যে ওকে টিমে কল করলো ইন্টারন্যাশনাল ম্যাচে। তখন আমি সপ্তাহের আগে আমি কিন্তু সুমনের সাথে আলাপ করছি যে সুমন, তোরা এই ছেলেটার বহুত ট্যালেন্ট হবে ভবিষ্যতে, তুই যদি এরা খেলাস আমি রিটায়ার করে ফেলাই, আমি আর পারব না। আমি এইভাবে বললাম। এটা আমিও জানতাম না রফিক ভাই, আপনার সাথে এত কথা হয়, এত গল্পগুজব করি আমরা, তারপরেও কিন্তু এই যে সাকিবের এই বিষয়টা কিন্তু আমরা কখনো জানতাম না। তা আমি ইচ্ছা করলে খেলতে পারতাম আরও, বাট তারপর দেখছি যে এই ছেলেটা যদি একটা সুযোগ দেওয়া যায়, এই যদি লং সময় থাকে। আর তখন ক্রিকেটটা তো ওইরকম ডেভেলপ ছিল না, সত্যি কথা, ওইরকম গুছানো ছিল না, এত টাকা পয়সাও ছিল না। আগে কিন্তু সত্যি মন্দা ক্রিকেটটা আমরা পছন্দ করতাম, মন্দা ক্রিকেট খেলতাম আমরা। কিন্তু সত্যি কথা, এই আমি ওডিআই 50টা খেলার পরে মনে করি 5,000 টাকা ডিএ পেয়েছি। যে আপনাকে বাংলাদেশের জয়সূরিয়া বলা হতো, মানে এই ট্যাগলাইনটা আপনার কেমন লাগতো? মানে জয়সী, আপনিও তার মতোই, হয়তো জয়সূরিয়া না, বাট আপনি বাংলাদেশি জয়সূরিয়া, তার মতো হয়তো না। অ্যাকচুয়ালি এটা একটা হিস্ট্রি হলো কি, এটা বোধ হয় 95-এর না 94-এর 96-এর দিক দিয়ে। তখন তো জয়সূরিয়া, রানাতুঙ্গা, শ্রীলঙ্কার অনেক প্লেয়ার মহারণায় খেলতো। আমাদের খেলা হলো আপনার ব্রাদার্সের সাথে, তাড়াতাড়ি করে মানে 5 উইকেট চলে গেছে। তো পরে পরে আবার অন্য আরেকটা নাম সেলিম শাহেদ এক সাইড ধরে রাখছে। পরে ব্যাটিং নামলাম, নাইমা মনে করে যে মারি স্টার্ট করলাম। মারি স্টার্ট করে তো এখন আরও জয়সূরিয়া সব মাঠে এসে পড়ছে। মার্শাল্লাহ জিতে গেলাম ম্যাচ, ওটা প্রায় 50 না কত করলাম, খুব কম বলে ম্যাচ জিতে গেলাম। হারাম ম্যাচ জিতে গেলাম। এই জয়সূরিয়া গলাগলি ধরে ছবি তুললো টিঙ্কু ভাই, ওইটা পেপার ছাড়লো, জয়সূরিয়া বললো যে সেকেন্ড জয়সূরিয়া। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে 100 উইকেট পেয়েছেন, টেস্টে 100 উইকেট পেয়েছেন, এবং বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ জয়, টেস্ট ম্যাচ জয় এবং টি20 ম্যাচ জয়ের একমাত্র মেম্বার আপনি। তারপরে কি আপনার মনে হয় যে আপনাকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল সেটা কি হয়েছে? বাংলাদেশের ক্রিকেট বা ক্রিকেটে যারা হর্তাকর্তা রয়েছে তারা কি আপনাকে সেভাবে মূল্যায়ন করে? দেখেন ওই কথাটা আমি বলবো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু জনগণ তো আমার মূল্যায়ন দেয়।
ওইসব লোক না দেখে। আজকে দেখেন ওইসব লোক মূল্যায়ন দেন, আজকে ওইসব লোক কোথায় আছে, আমি কোথায় আছি। আপনার এক সময় ক্রিকেট খেলেছেন, বাংলাদেশের ক্রিকেটকে একটা পর্যায়ে এনেছেন, এখন একটা পর্যায়ে আছে। এখান থেকে আসলে আপনি কি দেখতে চান, বাংলাদেশের ক্রিকেট কই যাবে, কোথায় দেখতে চান বাংলাদেশের ক্রিকেট? দেখেন আমি মনে করি যদি এখন যদি চিন্তা করেন, দেখা যায় 20 বছর পিছনে আছে বাংলাদেশ ক্রিকেট। আমরা যখন স্টার্ট করেছিলাম যে ডে বাই ডে আমরা ইমপ্রুভের জায়গায় গিয়েছিলাম। রাজনীতিভাবে আমি মনে করি যে স্পোর্টসটা দেখা উচিত না, নিরপেক্ষভাবে দেখা উচিত। যারাই আসে ক্রিকেটটা ভালোবেসে আসুক, এবং ক্রিকেটটা ভালোভাবে কীভাবে ডেভেলপ করবে, ক্রিকেটটা আমরা কীভাবে চ্যাম্পিয়ন হবে, একটা বিশ্বকাপ কীভাবে নিয়ে আসবো, এটা চিন্তা করা উচিত। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ রফিক ভাই আপনাকে। এবং আমরা প্রত্যাশা করছি যে আপনি যেভাবে দেখছেন, আপনার ভিশনটা যেরকম বা আপনার যেভাবে চান যে দেশের ক্রিকেটটা এগিয়ে যাক, অদূর ভবিষ্যতে সেটা অবশ্যই হবে এবং বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দেশবাসীকে ঈদ মোবারক। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার কিংবদন্তি মোহাম্মদ রফিক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে থাকুন সময়।